আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী তিনি ভারতের যে পশ্চিমবঙ্গ, তার রাজধানী কলকাতা, তার আশেপাশের যে নাসিরনগর এলাকা রয়েছেন, সেই নাসিরনগর এলাকার একটি নির্বাচনী জনসভাতে বক্তব্য দিয়েছেন। এবং সেই বক্তব্যে তিনি যেভাবে বাঙালির বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে এবং বাংলা দেশের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, আপাত দৃষ্টিতে এটি তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার যে একটি রাজনৈতিক স্ট্যান্ড সেটা মনে হলেও একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে ভারতের যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের মনোভাব বাংলাদেশের ব্যাপারে কতটা জঘন্য, কতটা ধ্বংসাত্মক এবং কতটা নির্মম এবং নিষ্ঠুর, সেটি তার সেই বক্তব্যে ফুটে উঠেছে। আমি জনাব নরেন্দ্র মোদীর সেই ভাষণটি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি এবং সেই ভাষণের প্রতিক্রিয়াতে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য শুনেছি। সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে আসাম, সেখানে আসাম এবং ত্রিপুরা, এখানে নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দল বিজেপি, তারা সেখানে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো করেছে, অর্থাৎ সেখানে বিজেপির শাসন চালু হয়েছে। কিন্তু স্বাধীন ভারতের রাজনীতিতে সবসময় বাংলা মানে পশ্চিমবঙ্গ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পশ্চিমবঙ্গের কারণে যাকে বলা হয় পুরো রাজনীতি বারবারই উলটপালট হয়েছে। কখনো যাকে বলা হয় রাজনীতিবিদদের দ্বারা, কখনো শিল্প সাহিত্যিক কবিদের দ্বারা, কখনো ব্যবসায়ীদের দ্বারা। পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে। একসময় ডাক্তার বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, এরপরে তারও আগে মাওলানা আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির, এরপরে সর্বশেষ যে রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, এই সমস্ত দিকপাল ছাড়াও শরৎ বসু, তারপর বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, অসংখ্য লোক মানে যারা সর্বভারতীয় রাজনীতিতে এতটা দিকপাল হয়ে আছেন যে তাদের সমপর্যায়ের রাজনীতিবিদ আসলে তৈরি হয়নি। কবি, সাহিত্যিক, সব ক্ষেত্রে মানে আমরা যেমন আমাদের বাংলাদেশে যেমন জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের, ভারতের জাতীয় সঙ্গীত তো রবীন্দ্রনাথের, বাড়ি কোথায়? এই কলকাতাতে। আবার তিনি বিয়ে করেছেন কোথায়? যশোরে, আমাদের এই জায়গাতে। তো ভারতের যারা রাজনীতি করেছেন প্রথম থেকেই তারা বাংলাকে সবসময় ভয় পেয়েছেন। অর্থাৎ বাংলা যখন একত্র থেকেছে তার সঙ্গে সঙ্গে বিহার এবং উড়িষ্যা অটোমেটিক চলে এসেছে। আসাম এবং ত্রিপুরা সেখানে বাংলার করদ রাজ্যে পরিণত হয়েছে। তো এখন একটু ম্যাপের দিকে তাকান তো, যে বাংলাদেশের ভূখণ্ড, তার সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, তারপরে আসাম, উড়িষ্যা, এই যে অঞ্চলটি হাজার হাজার বছর ধরে একত্রে ছিল এবং এই অঞ্চলটি দিল্লির মানে এখানে যত বেশি ঐক্যবদ্ধ হয়েছে দিল্লির সিংহাসন তারা নিয়ন্ত্রণ করেছে। সেটা পালদের আমল বলেন, সেনদের আমল বলেন, শশাঙ্কের জমানা বলেন, হর্ষবর্ধনের জমানা বলেন, সব সময়টাতে, এমনকি বাংলা, বিহার, উড়িষ্যা সেই মুর্শিদ কুলি খান থেকে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এই পুরো সময়টি বাংলা থেকে দিল্লি নিয়ন্ত্রিত হয়েছে। এমনকি ভারতে ইংরেজ শাসনের যে বুনিয়াদ কোত্থেকে হয়েছে? এই বাংলা থেকে। তারাই বাংলা, বিহার, উড়িষ্যা নবাবকে পরাজিত করে এই প্রথম কলকাতাতে তাদের রাজধানী স্থাপন করেছে এবং একেবারে শেষ 1905 সন বা 11 সনের দিকে সেই তারা বঙ্গভঙ্গ করতে বাধ্য হয়েছে। এর কারণ হলো তারা দেখলো যে এই বাংলাই তাদের যাকে বলা হয় মানে পতনের মূল কারণ। মমতা ব্যানার্জি তার বক্তব্যে বলেছিলেন যে এই বাংলা সম্পর্কে ইংরেজদের যে ভয় ছিল, পুরো ইংরেজ জমানাতে তারা মোট 7 লক্ষ কয়েদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারা নির্বাসিত করেছিল এবং তার টোটাল লিস্ট
মমতা ব্যানার্জি সেখান থেকে নিয়ে এসেছে। ভারতবর্ষের অন্য কোনো জায়গা থেকে এর কাছাকাছি, মানে যত লোক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্বাসিত হয়েছিলেন তার 90% বাংলার আর 10% মাত্র পাঞ্জাবের। এই যে বিপ্লবী, এই বিপ্লবীদের কারণে কি হলো, ইংরেজরা বাংলাকে দুই ভাগে বিভক্ত করেছে, আর তারা পাঞ্জাবকে দুই ভাগে বিভক্ত করেছে, পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব। পাকিস্তানে যেমন একটা পাঞ্জাব আছে, আবার ভারতের একটা পাঞ্জাব আছে। ফলে এই দুটো পাঞ্জাব যখন একত্র থেকেছে তখন তারাও দিল্লিকে ডমিনেট করেছে, কিন্তু বাংলার মতো এতটা করতে পারেনি কখনো। এই জন্য সেই আকবরের জমানাতে, তার আগে সুলতানি জমানাতে, মানে সেই কুতুবুদ্দিন আইবেক থেকে শুরু করে মুঘলদের আসার পূর্ব পর্যন্ত যে জমানাটা, সেই প্রায় 400 বছর, এটিকে সুলতানি জমানা বলা হয়। এই সুলতানি জমানাতেও এই বাংলাকে, মানে দিল্লির যারা প্রভু ছিলেন তারা এই বাংলাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছেন। কখনো তারা 12 ভূঁইয়া বানিয়েছেন, কখনো বাংলা বিহার উড়িষ্যা করেছেন, কখনো ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে গেছেন, সব এলোমেলো করে দিয়েছেন। আর সর্বশেষ যেটা যাকে বলা হয় যে ইংরেজরা যেটা করেছে সেটার উপর কিন্তু ভারত আছে। এখন ভারত কিন্তু বাংলাদেশটা দখল করতে চাচ্ছে না, কেননা ভারত যদি বাংলাদেশ দখল করতে চাইতো 71 সনে কিন্তু তারা সেটা করতে পারতো উইদিন 1 মিনিট। এটা কোনো ব্যাপারই ছিল না। 16 ডিসেম্বরে তারা সেটা করে নিতে পারতো, একীভূত করে নিতে পারতো। টু শব্দ, আমরা যেখানে এখন একজন সার্জিস হাসনাতের ভয়ে সকাল বিকাল ফিট পড়ছি, আমরা এখন যেখানে জামাতের বা শিবিরের একজন লোক ধমক দিলে আমাদের কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, আমরা হা করে থাকছি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার প্রেস সেক্রেটারি যদি আমাদের দিকে একটু হালকা করে চোখ মারে, জাস্ট একটা চোখ টিপ মারে, আমাদের জীবনে কিয়ামত ঘটে যাবে। এই হলো আমাদের সাহস শক্তি। এই একই অবস্থা আমরা শেখ হাসিনার জমানাতে আমরা তাকে ভয় পেয়েছি, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ভয় পেয়ে আমরা রীতিমতো একেবারে টয়লেট করে দিয়েছি। তার আগে আমরা হাওয়া ভবনকে ভয় পেয়েছি, হাওয়া ভবনের আগে আমরা সেই শেখ হাসিনাকে ভয় পেয়েছি, শেখ হাসিনার আগে আমরা এরশাদকে ভয় পেয়েছি, এরশাদের আগে, মানে আমরা ভয় পাইনি কাকে বলেন তো? ওই সিংহাসনে যে বসেছে তাদের কাকে আমরা ভয় পাইনি? আমরা খালি আল্লাহকে ভয় পাইনি, আর নিজেকে ভয় পাইনি, নিজের বিবেককে ভয় পাইনি। এছাড়া পৃথিবীর সবাইকে আমরা ভয় পেয়েছি। আমরা পর্তুগিজদেরকে ভয় পেয়েছি, আমরা মানে ফ্রান্সকে ভয় পেয়েছি, ওলন্দাজদের ভয় পেয়েছি, আফগানিস্তানে যারা আসছে তাদেরকে ভয় পেয়েছি, ভারতের গুজরাট থেকে যারা আসছে তাদেরকে ভয় পেয়েছি, তুরস্ক তার্কি থেকে ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার এসেছেন তাকে ভয় পেয়েছি, কাকে ভয় না পেয়েছি? কিন্তু যেই জিনিসটি হলো সেটা হলো সেই দিক থেকে 1971 সালে ভারতের যে বাহিনী, তাকে আমাদের ভয় না পাওয়ার কোনো রিজন ছিল না। দেয়ার ইজ নো রিজন। আমরা সেই 71 সনের সাথে আমাদের সাহস বাড়ার কথা না, এখন আমাদের তো অনেক সাহস এখন বেড়ে গেছে, এখন প্রযুক্তি আছে, ওটা আছে, ওটা আছে, আমরা ক্যান্টনমেন্ট মানে পুড়িয়ে দিতে চাচ্ছি, দখল করতে চাচ্ছি। এই সাহসের মধ্যে যার যার অবস্থান থেকে আমরা কিভাবে আমাদের হাত পা কাঁপছে, ঠ্যাং কাঁপছে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যারা এই মুহূর্তে যত বেশি গলা কাঁপাচ্ছে, বড় কথা বলছে, তাদের ঠ্যাং বা পা তত বেশি থরথর করে কাঁপছে। তো এই কম্পনটি কি পর্যায়ে ছিল 1971 সনে, ওটা যারা 71 সনে ছিলেন তারা বুঝতে পারবেন। আমরা গ্রামে ছিলাম, তো ওই সময়টাতে গ্রামের মানুষের যে কি পরিমাণ ভয় ছিল, আপনি এগুলো বললে হাসতে হাসতে আপনারা মরে যাবেন। অনেকে ধরুন পাট খেতে বসে পায়খানা করছে, হঠাৎ করে খবর এলো মিলিটারি আসছে। মিলিটারি আসছে এই কথা শুনে সে যে কি করতেছিল এটা ভুলে গিয়ে সে যে দৌড় দিছে, দৌড় দেওয়ার সময় না আছে গামছা, না আছে কাপড়। ক্ষেত থেকে বের হওয়ার পর বুড়ার সারা শরীরে দেখা গেল পায়খানা লেগে আছে। এইরকম ঘটনা। অথচ মিলিটারি তখন ফরিদপুর জেলাতেই আসেনি, ফরিদপুর জেলার কোথাও মিলিটারি ক্যাম্প ছিল না। আর সদরপুরে আমি যে গ্রাম, সেই গ্রামে মিলিটারির ভয়ে এই ঘটনাগুলো ঘটেছে। অনেক মহিলার কি বলবো, আল্লাহ মাফ করে থাক, তবা তবা আস্তাগফিরুল্লাহ, প্রেগন্যান্ট যারা ছিলেন, কি যে হয়ে গেছে আপনি বলতে পারবেন না। এই যখন বাঙালি পালাতে গেছে, ধরেন আমাদের বাড়ি থেকে পাশের বাড়ি ছিল এক রাজাকারের মোল্লা বাড়ি।
এখন আমাদের বাড়ি থেকে এই মোল্লা বাড়ি সব মহিলারা গিয়ে পালালো, 400-500 মহিলা। বলেন তো এটা কোনো বুদ্ধিমানের কাজ? যে আলাদা আলাদা বিভিন্ন জায়গাতে পালালে সেটা আলাদা হতো, এক মোল্লা বাড়িতে গিয়ে এই মানে 2 দিন 3 দিন পর পরে মিলিটারি আসবে, পুরুষেরা যেত সব ক্ষেত খামারে, আর মহিলারা গিয়ে ওই মোল্লা বাড়িতে গিয়ে পালাতো। এই হলো বাস্তবতা, বাঙালির সাহস। তো সেই সাহসটি 71 সনে যদি এই অবস্থা থাকে, আর এখন যদি এই অবস্থা থাকে, তাহলে বোঝার চেষ্টা করুন যে 71 সনে দিল্লি যদি চাইতো কি করতে পারতো, কিন্তু কেন করেনি? করেনি এই কারণে যে এই বাংলা, বিহার, উড়িষ্যার আবার এক হয়ে যাবে এবং এক হয়ে দিল্লি দখল করে ফেলবে, রাজনৈতিকভাবে দিল্লি দখল করে ফেলবে। এখন যেভাবে ধরুন একছত্রভাবে শিবাজি, ওই যে দিল্লিতে মানে বলে না যে শিবাজি রাও, সেই শিবাজি, তো সেই শিবাজির যারা বংশধর মতাদর্শের সৈনিক, এরাই কিন্তু সেই সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতের মুক্তিযুদ্ধের সময় বল্লভভাই প্যাটেলের শিষ্যই কিন্তু নরেন্দ্র মোদী। মানে এই গুজরাট কেন্দ্রিক যে আধিপত্য, এই আমরা 47 সন থেকে দেখেছি, এর আগ পর্যন্ত পুরোটাই ছিল কিন্তু কলকাতা কেন্দ্রিক। পুরো সময়টা হাজার হাজার বছর ধরে কলকাতা কেন্দ্রিক ছিল। আর এর বাইরে দিল্লিতে যারা দেখতেন তারা ওই বিদেশ থেকে আসতেন, আর তারা মানে আশেপাশে যে মধ্যপ্রদেশ আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং এই যে রাজস্থান, সেই রাজস্থানের যারা রাজপুরুষ রাজনীতিবিদ তাদেরকে নিজেদের কবজায় রাখতেন। এর বাইরে কোনো রাজনীতি ছিল না, সেখানে কোনো রাজনীতি ছিল না। বাংলা সবসময় স্বাধীন, এখান থেকে টাকা যেত, এখানে তাদের বারবার যুদ্ধ করতে হতো। তো 71 সনে তাদের যে ভয় ছিল যে বাংলা যে কোনো সময় ঐক্যবদ্ধ হয়ে দিল্লি দখল করতে পারে, এবং সেই ভয়টি এই জমানাতে এসে মারাত্মক আকার ধারণ করেছে। এর কারণ হলো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যে শক্তি, তার যে জনপ্রিয়তা, তার যে সাহস, গত 100 বছরে পশ্চিমবঙ্গে কোনো রাজনীতিবিদ এতটা বাঙালিকে সিমেন্টেড করতে পারেনি। 2 নম্বর হলো যে এই বাংলাদেশের এই ভূখণ্ডটি এখন এই মুহূর্তে ধনের সম্পদ পরিপূর্ণ হয়ে এমন একটা ভার্নারেবল অবস্থায় চলে গেছে, এটাও অতীতে গত 100 বছরে আপনি কখনো দেখবেন না। অর্থাৎ এটাকে হুমায়ুন যেটা বলেছিলেন দোজখপুর জান্নাত, মানে এখানে এখন আজকের দিনে হাজারো সমস্যা আছে, কিন্তু তারপরেও এখানে যে সম্ভাবনাগুলো আছে মাটির নিচে, আকাশে এবং মাটির উপরে, পশু পাখি, কীট পতঙ্গ এবং মানুষ, এদের মধ্যে সম্মিলিত যে প্রাকৃতিক রিসোর্স রয়েছে, আমেরিকার জিহ্বা বের হয়ে আছে এই রিসোর্সগুলো, সম্পদগুলো নেওয়ার জন্য। ভারতের জিহ্বা বের হয়ে আছে, তারপর ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে এমনকি সৌদি আরব, এমনকি তুরস্ক, তারা সবাই এই বাংলার উপরে কর্তৃত্ব দেখাতে চাচ্ছে। তো সেই অবস্থাতে যদি এই যে আমাদের বাংলাদেশে যারা এখন 7 সিস্টার্স দখল করতে হুমকি দিচ্ছেন, এটা আপনার কাছে যত হাস্যকর মনে হতে পারে, নরেন্দ্র মোদীর কাছে এটা হাস্যকর নয়। তিনি এটা খুব সিরিয়াসলি নিয়েছেন। এমনকি দিল্লির যারা কর্তা ব্যক্তি রয়েছেন, কংগ্রেসের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, শশী থারুরের মতো যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, তারা সরাসরি হাসনাতের নাম উচ্চারণ করে, মেনশন করে, বা উসমান হাদির নাম মেনশন করে এখন তারা বক্তব্য দিচ্ছেন যে এটা এই শশী থারুরদের নাক এত উঁচু, তারা তো শেখ হাসিনার নাম উচ্চারণ করতে চায় না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে চায় না, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম শশী থারুর কোনোদিন উচ্চারণ করেছেন, যেখানে তারেক রহমান সাহেবের নামই জানেন কিনা সন্দেহ, এরকম একটা ভাবসাব তারা দেখান। তো সেখানে কতটা দায় ঠেকলে তারা হাসনাত, সার্জিস কিংবা মানে সেই যে পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার, এদের নাম নিচ্ছেন, ইউনূসের নাম নিচ্ছেন, ঘন ঘন ইউনূসের নাম নিচ্ছেন, ইট মিনস তারা ভয় পাচ্ছেন। এবং সেই ভয়টাকে জয় করার জন্য বিজেপি এখন আসামের মতো, বিহার না ঠিক আসামের মতো, ত্রিপুরার মতো তারা সেখানে মমতা ব্যানার্জিকে পরাজিত করে বিজেপির শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এবং লোভ দেখাচ্ছেন যে আমাদেরকে বিজয়ী করো, দিল্লিতে আমরা যেভাবে কেন্দ্রীয় শাসন চালাচ্ছি তোমাদের এখানে যদি চালাতে পারি তাহলে তোমাদের উন্নয়ন ত্রিপুরার মতো হবে, আসামের মতো হবে। দেখো গত অল্প দিনের মধ্যে সেখানে কিভাবে পাল্টে দিয়েছে, এবং এখন পুরো পশ্চিমবঙ্গ রিফিউজি ক্যাম্পে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে লোকজন আসছে এবং রিফিউজিরা সব কিছু নিয়ন্ত্রণ করছে, এবং আগামী দিনে এই রিফিউজিরাই পশ্চিমবঙ্গ দখল করে ফেলবে। এই হলো তার বক্তব্য।
তাহলে বোঝার চেষ্টা করুন যে বাংলা নিয়ে তাদের অ্যালার্জিটা কোন পর্যায়ে, এবং সেই অ্যালার্জি থেকে, ভয় থেকে, আতঙ্ক থেকে তারা যদি বড় কোনো দুর্ঘটনা ঘটায়, এবং যেটি এখন বলা হচ্ছে যে তারা ৭১-এর মতো আবার অ্যাকশনে যাবে, তারা আবার সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, তারা আবার সেই যে আমাদের যে বিপন্ন একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছিল। কেন এটা হলো এটা কিন্তু আমাদের কাছে এখনো ক্লিয়ার না। আমি জানি না আপনার কাছে ক্লিয়ার কিনা। প্রথম আলো এবং ডেইলি স্টার কেন আক্রান্ত হলো এটা আমার বুঝে আসে না। আমি বেশ কিছুদিন, আমি কিন্তু ওসমান হারুন হাদিকে অনেকদিন ধরে ফলো করি মানে তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তার অনেক বক্তব্যগুলো আমি খুব মন দিয়ে শুনতাম। আমি কিন্তু কখনো তার কোনো বক্তব্য পাইনি যে মতবিরোধ হলেই একটা গণমাধ্যমকে আক্রমণ করতে হবে। আমি বরং তার কণ্ঠে এমন শুনেছি যে আগের বার যখন প্রথম আলোর সামনে তারা অবস্থান নিল জিয়াফত করবে বলে, গরু জবাই করবে, এরকম ঘটনা, তখন ওসমান হারুন মাহমুদ হাদি কিন্তু তার সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন যে আপনার পারলে 10টা প্রথম আলো বানান, ওর সামনে দাঁড়িয়ে আপনার কি কাজ। এই ধরনের চিন্তা যিনি পোষণ করতেন, তার মৃত্যুকে কেন্দ্র করে ওই গণমাধ্যমকে আগুন দেওয়া, এটার পিছনে কি যুক্তি থাকতে পারে? তো কিন্তু হচ্ছে। এখন এটা কি তাহলে তার মৃত্যুকে কেন্দ্র করে কেউ রাজনীতি করছে, তার আদর্শের বাইরের লোকজন? আপনি এইটাকে আগে কিভাবে ব্যাখ্যা করবেন একজন গণমাধ্যমের শিক্ষক হিসেবে? আহ জনাব মাসুদ কামাল, আমি শুরুতে একটা কথা বলতে চাই যে আমি আসলে কয়েকটা দিন ধরে একজন নাগরিক হিসেবে, এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমি ভীষণ আতঙ্কের মধ্যে আছি আর কি। হ্যাঁ, এবং এই আতঙ্কটা আমার ধারণা বাংলাদেশের বহু নাগরিক এই আতঙ্কটা অনুভব করছেন। তারা হয়তো অনেকে রাতের বেলা ঘুমাতে পারছেন না, রাস্তায় চলতে আপনার নিরাপদ বোধ করছেন না, এবং সার্বক্ষণিক একটা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলি ট্রমা, ট্রমার মধ্যে আসলে বাংলাদেশের একটা নাগরিকদের একটা বড় অংশ রয়েছেন। এবং সেটা কেন রয়েছেন আপনি সেই ঘটনাগুলো একের পর এক বর্ণনা করেছেন। তো আমি এই ঘটনার ব্যাখ্যা করতে যেয়ে আমার কাছে একটা জিনিস আমার মনে হয়েছে, যে ধরেন দেখেন, রাষ্ট্রের একটা বড় দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করা, ল অ্যান্ড অর্ডারকে আপনার রেস্টোর করা, সিচুয়েশনটাকে কন্ট্রোল করা। আমি এই পরপর এই ধারাবাহিক ঘটনা প্রবাহে আমি রাষ্ট্রযন্ত্রকে কোথাও খুঁজে পাইনি। আমার তখন বারবার মনে হয়েছে, আমি একটু নিচে নোট দেখে বলছি, আপনারা জানেন একজন সঙ্গীত শিল্পী আছেন, তার নাম হচ্ছে জনাব হায়দার হোসেন। তিনি একটা গান গিয়েছিলেন যে 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। আমি এই কয়েকটা দিন আমি এই কয়েকটা দিন এই রাষ্ট্রযন্ত্রে আমি সরকারের অস্তিত্বটাকে খুঁজেছি। সরকার কোথায়? জনাব শরীফ ওসমান হাদী এই দেশের একজন নাগরিক। সেই নাগরিককে ব্রড ডে লাইটে গুলি করে প্রথমে ভয়ঙ্কর রকম ভাবে আহত করা হলো, তারপরে তিনি মৃত্যুর শিকার হলেন। তার হত্যাকারীদেরকে ধরতে আমার রাষ্ট্রযন্ত্র কোথায়? প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা, যে সংবাদ মাধ্যম, আমি বলবো পৃথিবীর কোনো সংবাদ মাধ্যমই সমালোচনার বাইরে নয়। প্রথম আলো, ডেইলি স্টারেরও নিশ্চয়ই যৌক্তিক অনেক সমালোচনা আছে, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের বাস্তবতায় আপনাকে স্বীকার করতেই হবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং অধিকতর পেশাদার গণমাধ্যম। এবং বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং নানা ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই দুটো গণমাধ্যমের ঐতিহাসিক ভূমিকা আছে। আমি বলছি সীমাবদ্ধতা সত্ত্বেও নিশ্চয়ই এই দুটো সংবাদপত্রে অনেক সীমাবদ্ধতাও আছে। এই দুটো প্রতিষ্ঠান, এই রাষ্ট্রযন্ত্রে আপনার সবার সামনে পুড়িয়ে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো। আমার সরকার কোথায়? আমার এই রাষ্ট্রযন্ত্রে আমার সরকার কোথায়? আপনি বিশ্বাস করেন, আমার খালি আপনার ওই যে হায়দার হোসেনের গানের কথা মনে হচ্ছিল, যে আহ আমি আসলে সরকারকে খুঁজছি। হোয়ার ইজ দ্য গভর্নমেন্ট ইন দিস কান্ট্রি? আমার কাছে বারবার এই আক্ষেপটা মনে হয়েছে। জি, আপনি এটাও লক্ষ্য করবেন, সরকার যে আপনি খুঁজছেন, সরকার খোঁজাটাই বা কতটুকু সঠিক, এটা নিয়ে আমার প্রশ্ন হচ্ছে এই কারণে, আপনি কি দেখেননি এর আগে যে আনিস আলমগীরকে তো সরকারই ধরে নিয়ে গেল? আনিস আলমগীর কি অপরাধ ছিল? সে তো কথাটাই বলেছিল, আর তো কিছু করে নাই। সে তো সমালোচনা করেছিল, কথা বলেছিল, কথাগুলি পছন্দ হয়নি, তাকে তো সরকারই তুলে নিয়ে গেছিল। এবং আনিস আলমগীরকে তুলে নিয়ে যাওয়ার পর তারপরেও আমরা সরকারকে খুঁজি কেন? তার মানে আমরা কি অসহায় হয়ে পড়েছি?
না দেখেন, জনাব আনিস আলমগীর সাহেবকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, আপনি আমি কি মনে করছি তার বাইরে শুধু আমি কয়েকটা উদাহরণ দিই। হ্যাঁ, পৃথিবীতে কয়েকটা অর্গানাইজেশন আছে যারা ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ জার্নালিজম নিয়ে কাজ করে, মানবাধিকার নিয়ে কাজ করে। হ্যাঁ, তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, রিপোর্টার্স উইদাউট বর্ডার। হ্যাঁ, যে সংগঠনগুলোর রিপোর্ট, যে সংগঠনগুলোর তথ্য আজকে যারা সরকারে আছেন, আজকে যারা এই সরকারের সাথে আছেন, যারা এই প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট, এই প্রতিষ্ঠানগুলোর রেফারেন্স ব্যবহার করে প্রতিনিয়ত আগের সরকারকে ব্যাশিং করেছেন, আগের সরকারকে প্রশ্ন করেছেন এবং বলেছেন এই প্রতিষ্ঠান বলছে, ওই প্রতিষ্ঠান বলছে, এই প্রতিষ্ঠান বলছে, তার মানে হচ্ছে গভর্নমেন্ট ফেল করছে। এই যে এতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে, ঢাকাতে অবস্থিত বিভিন্ন ইউরোপিয়ান দূতাবাসের আপনার বিভিন্ন ফোরাম, তারা যে এত সমালোচনা করছে, তারা এই বিষয়টাকে এত আপনার একটা মানবাধিকার এবং মুক্তমত প্রকাশের ক্ষেত্রে একটা বড় বাধা মনে করছে, সেটা তো তারা প্রতিবাদে বলে দিয়েছে বারবার। এবং দেখেন, কারো কোনো রা নেই। আমরা তো মনে করেছিলাম যে এই সরকারটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জ্ঞানী, গুণী, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং মুক্তমত প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে অবাধ স্বাধীনতা দেবেন এমন একটা সরকার। সেই সরকার এই কাজ করে ফেললেন। আমি শুধু আপনাকে একটা লাইন বলি, জনাব আনিস আলমগীর সাহেবকে ধরে নিয়ে যাওয়ার এই পরে আমি সামান্য একজন শিক্ষক হিসেবে, আমি একজন সামান্য সংবাদ মাধ্যমের বা সংবাদ বিশ্লেষক হিসেবে আমি আগে যে ফ্রিডমটা অনুভব করতাম সেটা আমি এখন বোধ করি না। আমি নিজেও আতঙ্কের মধ্যে থাকি। এই যে আপনার সাথে আমি কথা বলতেছি, আমার কে কোথায় হ্যারাস করবে, কে কোথায় তুলে নিয়ে যাবে, আমি জানি না। আচ্ছা, আমি একটু বর্তমানে আসি। সেটা হলো শরীফ ওসমান হাদির যে আজকে যে জানাজাটা হলো, জানাজা হলো, দাফন হলো, জানা যায় বিপুল সংখ্যক লোকের উপস্থিতি দেখা গেল। আমি কয়েকটা ঘটনার কথা আপনাকে বলি। এবং বিপুল সংখ্যক উপস্থিতি যারা ছিল এদের অনেকেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গাড়ি দিয়ে তারা ঢাকার বাইরে থেকে এসেছেন, ঢাকার বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন। এবং জানাজা শেষ হওয়ার পর দেখলাম যে একদল ওখান থেকে তারা দৌড়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছেন। তারপর আবার একটা অংশ যে শাহবাগে সরকারকে একটা আলটিমেটাম দিচ্ছেন। ইনকিলাব মঞ্চ সরকারকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে যে যদি 21শে ডিসেম্বরের মধ্যে তারা যদি হাদির খুনিকে গ্রেফতার করতে না পারে অথবা এ সংক্রান্ত ডিটেল বিস্তারিত তথ্য না জানায়, তাহলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খুদাবক্স চৌধুরী এই দুজনের পদত্যাগ দাবি করেছেন। সেই সঙ্গে তারা খুদাবক্স চৌধুরীর কাছে এটাও দাবি করেছেন যে গত 7 দিন আপনি কি কি করেছেন এই হাদির খুনিকে ধরার জন্য তার একটা তালিকা যেন উনি দেন। এই যে দাবিগুলো, এই যে পুরো ঘটনা প্রবাহ আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার মতো কিনা, আমি ছোট্ট করে একটু বলার চেষ্টা করলাম। এটার প্রেক্ষিতে আপনার কি মনে হয়েছে? জনাব মাসুদ কামাল, আপনি আমাকে সবশেষ প্রশ্ন যেটা করেছেন এটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন এবং আমার কাছে একটু রিস্কিও বটে। এই প্রশ্নের উত্তর আমি সরাসরি দেওয়ার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করছি না এবং ব্যক্তিগতভাবে মনে করি এই প্রশ্নের উত্তর যদি আমি সরাসরি ভাবে আমার মনের কথাটা আপনাকে বলার চেষ্টা করি, এটা আপনি কোনোভাবে বিপদে পড়তে পারেন, আমিও বিপদে পড়তে পারি। হ্যাঁ, এবং আমি খুব ছাপোষা মানুষ, আমি আসলে বিপদে পড়তে চাই না। আমি শুধু আপনাকে দুটো ফেসবুক স্ট্যাটাস পড়ে শোনাই। হ্যাঁ, দুজন ব্যক্তি এই সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে খুব চমৎকার দুটো কথা বলেছেন, আমি তাদের বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাই। আপনি যারা জিয়া হাসানকে চেনেন, তিনি এই সরকারের একজন শুভাকাঙ্ক্ষী বা কাছের একজন ব্যক্তি এবং তিনি খুব গুণী মানুষ। তিনি অনেক ভালো কিছু অ্যানালাইসিস আমাদের সামনে তুলে ধরেন। তার একটা অ্যানালাইসিস তিনি গতকাল তুলে ধরেছেন, যখন বাংলাদেশের অবস্থা খুব ভলাটাইল এবং যখন বলছিলাম যে আপনি যখন সরকারকে খুঁজছিলাম, তো সেই সময় জনাব জিয়া হাসান লিখেছেন, বাংলাদেশ যে আফগানিস্তান হবে সেটা আমি নিশ্চিত নই, কিন্তু আমি শতভাগ নিশ্চিত বাংলাদেশ সোমালিয়া বা রুয়ান্ডার মতো ভাতৃঘাতী সংঘাতমুখর দেশে পরিণত হবে, যেখানে কোনো নাইক অ্যাডিডাসের বিনিয়োগ হবে না, বিএমডব্লিউ, মার্সিডিজ বা এনভিডিআর ফ্যাক্টরি হবে না, ফেসবুক, গুগল, অ্যাপলের বিনিয়োগ আসবে না আমাদের মেধা সম্পদ ব্যবহার করতে, যেটা এখন ভারতে হচ্ছে। খেয়াল করে জি, রাখছেন, উনি উনি আফগানিস্তান বলেননি, কিন্তু বলছেন সোমালিয়া, রুয়ান্ডার মতো ভাতৃঘাতী সংঘাত মুখর দেশে পরিণত হবে।
আমার মনে হয় গতকাল রাতে যখন আমি সরকারকে খুঁজছিলাম, সরকার কোথায়, হ্যাঁ, তখন অনেকেই এটাই হয়তো ভেবেছিলেন যে এই দেশে আইন শৃঙ্খলা, ল অর্ডারকে নিশ্চিত করার জন্য কেউ নেই। এই ঢাকা শহরের পুলিশ কই? ডিএমপি কমিশনার কই? ঢাকা শহরের পুলিশ প্রধান কোথায়? বিজিবি কোথায়? সেনাবাহিনী কোথায়? যারা একটা এই রাজধানীর বুকে দুটো ভবন পুড়িয়ে দেওয়া হলো, কেউ কিচ্ছু করলো না। আমি আপনাকে আরেকটা স্ট্যাটাস করে শোনাই, এই ভদ্রলোককে আপনি চেনেন, ওনার নাম হচ্ছে জনাব ফাহাম আব্দুস সালাম। উনি জনাব জি বিএনপির জি। ফখরুল ইসলাম আলমগীরের জামাতা। উনিও খুব গুণী মানুষ, অস্ট্রেলিয়াতে থাকেন। উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, তার শেষের অংশটুকু আমি আপনাদের পড়ে শোনাই আর কি, হ্যাঁ, তাহলে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তিনি বলছেন, গত 16 বছর আওয়ামী লীগের ফাইট করতে গিয়ে জীবনে খুব বড় সময় ব্যয় করেছি। বিশ্বাস করেন, এমন হতাশ হই নাই কোনোদিন। দুঃখ পাইছি কিন্তু হতাশ হই নাই। মনে হয়েছে আমরা না পারলে আমাদের পরের জেনারেশন পারবে। এখন যখন দেখি যে আপনারা পত্রিকা অফিস পোড়ায় দেন, গরিব একটা জ্যান্ত হিন্দু মানুষকে পুড়ে মেরে ফেলেন, নুরুল কবির সাহেবকে হেনস্থা করেন, মনে হয় যে সবই হয়তো বৃথা গেল। ইবলিস কিসিমের মানুষ আপনারা। একটা মেয়ে মৃত্যু ভয়ে পোস্ট দিচ্ছে আর আপনারা হা হা দিচ্ছেন। আওয়ামী লীগের মিরর ইমেজ আপনারা। দেশপ্রেম না, এই দেশকে আপনারা ডিপলি ঘৃণা করেন। 5 আগস্টের পর নিজের রূহ হারাইয়া ফেলেছেন। আপনি আপনি যেভাবে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর এর মধ্যে আছে। এটা আমার পক্ষে আর খুলে বা বড় করে বলে আপনার বিপদ আমার বিপদ ডেকে আনার কোনো ইচ্ছা আমার নেই। যখন দেশের বিপদ চলে আসে তখন আমি আর আপনি কি নিরাপদ থাকতে পারি? তারপর আপনি যতটুকু বলেছেন ততটুকুই যথেষ্ট ইঙ্গিত এখানে আছে। আমরা নিজেরাও জানি না আসলে কোন দিকে যাচ্ছি। এর মধ্যে আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি এরকম বিভিন্ন লোকজন যারা কথা বলছেন, যারা 32 নম্বর ভাঙা 32 নম্বরকে আরো একবার ভাঙার কথা ভাবছেন, যাচ্ছেন, সারা রাত জেগে থাকবেন বলছেন। আমি আজকে দেখলাম একজন লোক মাথায় পাগড়ি পরা, দাড়িওয়ালা, বেশ উত্তেজিত কণ্ঠে অনেক কথা বলছেন, এবং সেখানে এটাও বলা হচ্ছে যে এই সরকার দিয়ে হবে না, একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। এই সবই আমরা দেখছি, কিন্তু আমাদের চোখের সামনে ঘটছে। তবে বিপ্লবী সরকারের কনসেপ্টটা আমার মনে হয় যে অনেকে এরই মধ্যে উচ্চারণ করতে শুরু করেছে। এটা কিন্তু আগেও ছিল, আগে অন্যভাবে ছিল, আগে ফরহাদ মাজহার সাহেবরা বলতেন, এখন ওনারা বলছেন। তো আপনি কি এর মধ্যে দেখেন আবার আরো দুটো ঘটনা ঘটেছে। একটা হলো যে 25 তারিখে আগামী এই মাসে তারেক রহমান দেশ ফিরবে বলে বলছেন, সেটা নিয়েও তাদের প্রস্তুতি চলছে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই ধরনের কথা বলা হচ্ছে। আপনি কি মনে করেন এই ঘটনা প্রবাহ যা কিছু ঘটলো গত কয়েকদিনে, এর মধ্যে বড় দুটো ঘটনা, মানে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং নির্বাচন, এই দুটো সম্ভাবনাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে? এক্ষেত্রে আমি আমার একটা শুরুতে একটা অ্যানালাইসিস করি। দেখেন, অনেকেই মনে করছে যে বিএনপি খুব একটা আপার হ্যান্ডে আছে, খুব ভালো পজিশনে আছে, হ্যাঁ, বিএনপি ইজ কন্ট্রোলিং এ লট অফ থিং। কিন্তু আমার কাছে মনে হয় বিএনপি ভেতরে ভেতরে হয়তো অনেক কিছু বড় ধরনের সংকটের মধ্যে আছে এবং বড় ধরনের শঙ্কার মধ্যে আছে। সেটা হয়তো কেউ না বললেও বিএনপির লোকজন ভালো বোঝেন। আমি শিক্ষক মানুষ, আমি আপনার নিউজ ন্যারেটর, আমি রাজনীতিবিদ নই। আমার কাছে মনে হয় তারা একটা ভীতিকর রকমের একটা শঙ্কা এবং ঝুঁকির মধ্যে আছে। এই শঙ্কা এবং ঝুঁকির একটা বড় জায়গা এই রাষ্ট্রের অনেকগুলো অ্যাপারেটস মনে হয় আপনার বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা চায় না। কারণ এই ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটলে এখন যারা আপনার অনেক ক্ষেত্রে পাওয়ার হোল্ডার বা পাওয়ার এক্সারসাইজ করছেন বা অনেক ক্ষেত্রে শক্তি প্রদর্শন করছেন, সেটা হয়তো সেই জায়গায় আর থাকবে না। তো এই ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে বাধাগ্রস্ত করার জন্য অনেকগুলো অ্যাপারেটাস থাকতে পারে। আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, দেখেন, বর্তমান বাংলাদেশের সিচুয়েশন, এই বর্তমান বাংলাদেশের সিচুয়েশনে আমি বলবো যে অধিকতর সংগঠিত, সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং এই বাংলাদেশ সেনাবাহিনীকে যাতে নানাভাবে দুর্বল করা যায়, বিতর্কিত করা যায়, নানা ক্ষেত্রে আপনার এই বাহিনীর মধ্যেও নানা ধরনের সমস্যা তৈরি করা যায়, সে সকল কিছু নানা ইঙ্গিত কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তৎপরতায় দেখছি। আপনি বিশ্বাস করেন জনাব মাসুদ কামাল, যদি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়েও এই ষড়যন্ত্রটা চলতে থাকে
এবং চলতে চলতে বাংলাদেশ সেনাবাহিনীকেও নানাভাবে দুর্বল করে দেয়া হয় বা অনেকে করে, আমাদের রাষ্ট্রযন্ত্র কলাপস করবে, আমাদের রাষ্ট্রযন্ত্র কলাপস করবে, ধসে পড়বে। তো আপনার কাছে আমি একটা অনুরোধ জানাই, বা আমার কথা যারা শুনে তাদেরকে অনুরোধ জানাই, দেখেন আপনাদের নানা ক্ষোভ, নানা ধরনের কোনো কিছু থাকতে পারে, কিন্তু বাংলাদেশের গর্বের সেনাবাহিনী, যাদের একটা কমান্ড স্ট্রাকচার, যাদের একটা কাঠামো এখনো অত্যন্ত সুসংগঠিত ভাবে আছে, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে খেলবেন না। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীকে নষ্ট করার চেষ্টা করবেন না, এটা আমাদের একটা শেষ আশ্রয়স্থল। আপনি দেখেন, গত রাতে যখন প্রথম আলো ডেইলি স্টার, 2 দিন আগে যখন প্রথম আলো ডেইলি স্টার পুড়ে দেওয়া হয়েছে, আপনি ঢাকা শহরে পুলিশকে দেখেননি ভাই। এই পুলিশের কাজ ছিল আপনার আমার নিরাপত্তা দেয়া। পুলিশ ওয়াজ ভ্যানিস। এই দেশটাকে কে বাঁচাবে? এই দেশটাকে কে রক্ষা করবে? কে ডেমোক্রেটিক ট্রানজিশন করবে? আমার কাছে মনে হয় আমার আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই জায়গাটাকে ভাই আমাদের রক্ষা করতে হবে সবাইকে মিলে। আমি কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে নতুন কিছু ষড়যন্ত্রের প্লট আপনার রচিত হচ্ছে। আমি কিছু লিঙ্ক দেখে আমি বুঝেছি, যারা জুলকারনাইন সাহেবের আপনার কিছু স্ট্যাটাস দেখে। প্লিজ এই দেশটাকে ধ্বংস করবেন না। জি, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। আপনার সঙ্গে আজকে আলোচনাটা আমার উদ্বেগ কি বরং আরো বাড়িয়েই দিল। যে উদ্বেগগুলো আমার মধ্যে ছিল বেশ গত কদিন ধরেই ছিল, আমি জানতাম এটা হবে না, তবুও মনে মনে একটা দুরাশা হলেও, একটা আশা, দূরবর্তী আশা হলেও ছিল যে আপনার সঙ্গে কথা বলে হয়তো আমরা ইতিবাচক কোনো দিক দেখতে পাবো, কিন্তু সেটা আর দেখা হলো না। এবং এটা দেখতে না পাওয়াটাই বোধহয় স্বাভাবিক। আমরা সবাই জানি আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। আমার কেন যেন মনে হয় আমরা একটা আগ্নেয়গিরির একদম উপরে বসে আছি। এটা শেষ পর্যন্ত উগ্রপাত ঘটবে কি ঘটবে না, না ঘটলেও বিপদ, তো সেটা আবার অন্য একটা বড় একটা আশঙ্কার ইঙ্গিত বহন করবে। তারপর আমরা আশাই করব যে আগামী দিনগুলো যেন আমাদের শঙ্কামুক্ত আমরা থাকতে পারি, সে ধরনের কোনো আহত হওয়া এবং শহীদ হওয়া পর্যন্ত এই প্রায় 9-10 দিন হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে, যেটা এখন বিবেচনায় নিতে হচ্ছে, যে আসলে যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, মোটা দাগে যারা এই ঘটনার বেনিফিশিয়ারি, তাদের আসলে কতটুকু লাভ হয়েছে সেটা একটু বোঝা দরকার। এই হত্যাকাণ্ড দ্বারা আসলে কি অ্যাচিভ করবার চেষ্টা করা হয়েছিল। প্রথমত হচ্ছে যে যারাই এটার সাথে জড়িত তারা এইটা বোঝানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে আমরা চাইলে এখন অনেক কিছু করতে পারি, আমাদের অনেক ক্ষমতা আছে। আইনশৃঙ্খলা বাহিনী চাইলে এটা ঠেকাইতে পারবে না, গোয়েন্দা সংস্থাগুলো চাইলে ঠেকাইতে পারবে না, এবং এই অরাজকতা তৈরি করে দিয়ে আমরা প্রয়োজনে নির্বাচনটা পর্যন্ত বানচাল করে দিতে পারবো। এইটা তারা অ্যাচিভ করতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 9-10-11 দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটুকু খারাপ হয়েছে। তারা যেটা অ্যাচিভ করতে চাইছিল, সরকার কি নির্বাচন এখন পিছায় দিবে, নির্বাচন করবে না, এরকম কোনো সম্ভাবনা তৈরি হয়েছে? ইভেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের 25 তারিখে আসার কথা, এই সিচুয়েশনের পরে কি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে উনি আসবেন না, অথবা আসার ঘটনা অথবা দিন তারিখ পিছায় যাচ্ছে? ওনার যে ঘটনা প্রবাহ দেখতে পাচ্ছি যে ওনাকে ট্রাভেল পাস ইস্যু করা হয়ে গেছে, এইটা কোনোভাবে পিছানোর কোনো সম্ভাবনা আমরা বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে শুনছি না। তাহলে প্রশ্ন হচ্ছে যে অরাজকতা যেটা তৈরি করবার চেষ্টা করা হয়েছিল, এই অরাজকতাটা কি আসলে বেশি শক্তিশালী হয়েছে, না এই অরাজকতার বিরুদ্ধে পুরো বাংলাদেশ একতাবদ্ধ হয়েছে, বাংলাদেশ আসলে একসাথে চলে এসছে? জুলাইয়ের পরের যে অনৈক্য, জুলাইয়ের পক্ষগুলোর ভিতরে যে অনৈক্য, সেগুলোকে থমকে দিয়ে আবার যেন মনে হয়েছে গতকালকে জুলাই ফিরে আসছে। যারা ঢাকার রাস্তায় ছিলেন, জানাজায় গেছেন, জানাজা দেখেছেন, তারা সবাই এই কথাটা বলেছে যে আজকের ঢাকা শহরকে দেখে মনে হয়েছে জুলাই যেন আবার ফিরে আসছে। জুলাই আগস্টের সেই গণ অভ্যুত্থানের যে উত্তেজনা, যে মোমেন্টাম, বাংলাদেশকে স্বাধীন রাখা, সার্বভৌম রাখার এই দাবিটা আবার ফিরে আসছে। দ্বিতীয় জিনিস তারা যেটা অ্যাচিভ করতে চেয়েছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, দিল্লির আধিপত্যবাদের বিপক্ষে যারা কথা বলছে কন্টিনিউয়াসলি, সেই ভয়েসগুলোকে দুর্বল করে দেওয়া, সেই কণ্ঠগুলোকে নীরব করে দেওয়া, তাদের ভিতরে একটা মৃত্যু ভয়, ঝুঁকি তৈরি করে দেয়া। প্রশ্ন হচ্ছে আমরা কি আসলে কেউ কথা বলা কমিয়ে দিয়েছি?
আমরা আসলে জুলাইয়ের পক্ষের যারা মানুষ ছিলাম তারা কি আসলে কেউ নীরব হয়ে গেছে? কেউ নীরব হয়ে যায়নি। আমরা সবাই কথা বলছি, আমরা এটা জেনেই বলছি যে আমাদের সবার জীবনের হুমকি আছে, নিরাপত্তার ঝুঁকি আছে, কিন্তু তারপরেও এগুলো আসলে আমাদেরকে ভীত করে না। কারণ ওই ভয়ের সংস্কৃতি হাসিনার ফ্যাসিবাদের আমলেই আমরা ওইটাকে ওভারকাম করে আসছি। এখন হচ্ছে তাহলে দেখেন, বাস্তবতাটা দেখেন, ইনকিলাবের মঞ্চের যে সেকেন্ড ম্যান ছিল জাবের, সে গতকালকে জানাজার আগে যে বক্তব্য দিয়েছে, এটা একটা ঐতিহাসিক বক্তব্য এবং পুরো জাতিকে উদ্বেলিত করেছে যারা উপস্থিত ছিল, এবং সব কিছু মিলিয়ে এবং এর ভিতরে সহিংসতাকে নেগেট করা, বিশৃঙ্খলাকে নেগেট করা, প্রতিবাদ জারি রাখা, বিচারের দাবি জারি রাখা, একটা প্রচণ্ড রকম ভারসাম্যমূলক বক্তব্য সে দিয়েছে এবং যেটা হাইলি প্রেজড হয়েছে সকল জায়গায়, সকল পক্ষের মধ্যে। তাহলে দেখেন আসলে কি কণ্ঠ নীরব হয়ে গেছে? বরং আমরা দেখলাম ফেসবুকে, ইউটিউবে নতুন নতুন জুলাইয়ের কণ্ঠ আসছে, যারা জুলাইকে কেন্দ্র করে আন্দোলনে সক্রিয় ছিল কিন্তু মাঝখানে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। এই মানুষগুলো কিন্তু দেশে বিদেশে আবার একতাবদ্ধ হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি যে ছাত্ররা, পেশাজীবীরা নতুন করে আবার একতাবদ্ধ হয়েছে, প্রতিবাদ করেছে, সমাবেশ করছে, মানববন্ধন করছে। তাহলে এইটা কিন্তু আসলে কাজে লাগে নাই। তৃতীয়ত দেখেন, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা চেয়েছে যে বাংলাদেশে নির্বাচনের আগে নির্বাচন ভণ্ডুল করবার যে একটা চক্রান্ত হাসিনা, এসালমের টাকায় এবং আরও যারা অলিগার্ক আছে এবং আমাদের পার্শ্ববর্তী দিল্লির প্ররোচনা, সব কিছু মিলিয়ে যে দেশকে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে 2006-07 মতো লগি বৈঠার তাণ্ডব চালায়, এরপরে 2007 নির্বাচনটাকে যেভাবে ভণ্ডুল করেছে, 111 আসছে, সেই রকম একটা পরিস্থিতি তৈরি করা, যেন মানে প্রশাসনের ভিতরে একটা শঙ্কা কাজ করে, আশঙ্কা কাজ করে যে আসলে নির্বাচন তুলতে পারবে কিনা। এবং প্রচুর অপপ্রচার আমরা দেখলাম, যে গসিপ, যে গতকালকেই সরকার পড়ে যাবে, একটা বিপ্লবী সরকার গঠিত হবে, জাতীয় সরকার গঠিত হবে, এই হবে সেই হবে, হাদির হত্যাকাণ্ড থেকে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। কিছুই হয়নি, বরং যেটা হয়েছে, এই সরকারের প্রতি আমাদের প্রত্যাশা বেড়েছে। তাদের ফেইলিওর নিয়ে আমরা কথা বলছি। আইনশৃঙ্খলা বাহিনীর যে নীরবতা, টোটাল যৌথ বাহিনী, ম্যাজিস্ট্রেসি, গোয়েন্দা সংস্থা সবাই মিলে যে রাষ্ট্রকে ব্যর্থ করতে চলেছে, এইটার ব্যাপারে সবাই আরও বেশি সোচ্চার হয়েছে এবং সবাই যার যার জায়গা থেকে কথাগুলো বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসাইসিভলি অ্যাকশনে যেতে হবে, এই বাহিনীগুলোকে কার্যকর করতে হবে যেন নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়। তাহলে এই যে কাজটা, যে একটা 111-এর পরিবেশ তৈরি করা, প্রশাসনিক বিভিন্ন ডিপ স্টেটের বিভিন্ন ফোর্সগুলোকে নিষ্ক্রিয় করে রেখে এই সরকারের প্রতি একটা অনাস্থা তৈরি করা, উল্টা দেখেন যে বাস্তবতাটা তৈরি হয়েছে। জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়েছে, তার অন্তর্বর্তীকালীন সরকারের উপর তারা আস্থা রেখেছে, নির্বাচন সুষ্ঠু হোক যে দিন তারিখ আছে সেখানে। এই সব কিছু মিলিয়ে যেটা হয়েছে, এইটা কোনো কাজে লাগে নাই, কোনো বিপ্লবী সরকার হয় নাই, কেওয়াস লাগে নাই, কাউন্টার কু, একটা অরাজক পরিবেশ তৈরি হবে, সেটাও হয় নাই। চতুর্থত দেখেন যে দিল্লি এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদী যে কাঠামো আছে, তারা গত 16 মাস ধরে যেই প্রচারণাগুলো করে আসছে যে আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না, জাতীয় পার্টি 14 দলকে নির্বাচন করতে দিতে হবে, কোনো না কোনো ফর্মে নির্বাচন রাজনীতি করতে না দিলে আপনার দেশের অবস্থা খারাপ হবে, ভায়োলেন্স, সহিংসতা আরও বাড়বে, সেগুলো তো হয়নি। তো সার্টেনলি অনেক বেশি জনগণের ভিতরে এই ঝুঁকির তৈরি, নিরাপত্তাহীনতার জায়গা তৈরি হয়েছে, কিন্তু জনগণ এই ব্যাপারেও তো ডিসাইসিভ। কালকে যেভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে, প্রতিবাদ করছে, কন্টিনিউয়াসলি হাদির হত্যার বিচার চাচ্ছে, তারা কি আসলে দিল্লির আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ চরিত্র যেটা অ্যাচিভ করতে চেয়েছিল সেটা আসলে অ্যাচিভ করতে পেরেছে? তা না, বরং ভারতের প্রশ্নে, দিল্লির প্রশ্নে, দিল্লির কালচারাল হেজিমনির প্রশ্নে, পলিটিক্যাল হেজিমনির প্রশ্নে, রাজনীতিতে ইন্টারফেয়ার করার প্রশ্নে আমরা সবাই, জুলাইয়ের সকল পক্ষ একতাবদ্ধ হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে সারা বাংলাদেশ আবার একতাবদ্ধ হয়েছে যে আসলে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার, যার আসলে ন্যূনতম এই দেশের প্রতি কোনো মায়া ভালোবাসা কিচ্ছু নাই। সে শুধু যেন তেন মূল্যে এই দেশটাকে গ্র্যাব করতে চায়, দিল্লির অধীনে নিতে চায় এবং এটার জন্য সে 71 ব্যবসা, চেতনা ব্যবসাটা জারি রাখতে চায়। সেই কাজটাও তারা করতে ব্যর্থ হয়েছে। এরপরে দেখেন এই ঘটনার মাধ্যমে চেষ্টা করা হয়েছে যে
বিদেশিদেরকে বোঝানো যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হচ্ছে, এই যে দেখো হাদির ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে আগুন দেওয়া হয়েছে, উদীচী ছায়ানটের ওখানে আক্রমণ করা হয়েছে, এই ঘটনাগুলোর কথা বলা হয়েছে। কিন্তু ইতিমধ্যে আমরা সকল জায়গা থেকে দেখতে পাচ্ছি যে এই ঘটনার সাথে হাদির অনুসারীরা, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা কেউ জড়িত না, বরং সবাই সমস্বরে গণমাধ্যমের স্বাধীনতা, প্রাতিষ্ঠানগুলো যে প্রাতিষ্ঠানিক যে স্বাধীনতা যে চলছে, এগুলো সব কিছুর ব্যাপারে একতাবদ্ধ হয়েছে এবং গিয়ে কথা বলেছে যে আমরা এগুলোর সাথে একমত নই। যদিও এই সকল পত্রিকা, গণমাধ্যম, এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যকলাপ, বয়ান, রিপোর্টিং, এগুলোর ব্যাপারে আমাদের সিরিয়াস ক্ষোভ আছে, দ্বিমত আছে, কিন্তু এখানে আগুন ধরানোর ব্যাপারে কারো ন্যূনতম ঐকমত্য ছিল না। যদি থাকতো তাহলে গতকালকে জানাজার পরে যে পরিমাণ উজ্জীবিত এবং প্রচণ্ড ক্ষোভে আক্রান্ত জনগোষ্ঠী ছিল, লক্ষ লক্ষ মানুষ, তাদের কম্পনে এই প্রতিষ্ঠানগুলো চলে যাইত, ভেঙে যাইত। এগুলো হয় নাই। এবং পুরো জাতি জানে যে ডিপ স্টেট, দেশি বিদেশি লোকরা কারা পরিকল্পিতভাবে এই প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ করেছে, শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে বাংলাদেশে মৌলবাদী, জঙ্গি, দক্ষিণপন্থী, ইসলামপন্থী এই মানুষগুলোর উত্থান হচ্ছে। তারা আগামী দিনে কোনো সেকুলার, ডেমোক্রেটিক, সুশীল এইরকম একটা মধ্যমপন্থী বাংলাদেশ দেখবে না যদি তারা নির্বাচিত হয়, তারা শক্তিশালী হয় ভোটের মাধ্যমে। এবং এই রাজনীতিটাও আমরা ওয়ার অন টেররের সময় পুরো 16-17 বছর সারা পৃথিবীতে দেখেছি, এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে, দিল্লির নেতৃত্বে আমরা এই ঘটনাগুলো দেখেছি, এবং এই ঘটনাগুলো ওয়ার্ক করে নাই। বাংলাদেশের মানুষ সবাই জানে যে আসলে এইটার সাথে কারা দায়ী, কারা এই ফলস ফ্ল্যাগ অপারেশনটা করেছে, কোথায় ব্লেম করেছে, কোন কোন ক্যারেক্টারগুলোকে দিয়ে এই কাজগুলো করা হয়েছে। আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি মানে কি ইন্ডিয়ান হাইকমিশনে ঢিল মারতে হবে, ইন্ডিয়ান হাইকমিশনের ভিতরে চলে যেতে হবে, ওটা পোড়ায় দিতে হবে, উদীচী ছায়ানট পোড়ায় দিতে হবে? আমরা কেউ কখনো এটা বলেছি? কখনো বললি নাই। এই বাস্তবতাগুলো মেনেই অলমোস্ট সবাই হাদি হত্যার বিচার চেয়েছে। তাহলে দেখেন, পুরো বাস্তবতায় আমাদের শত্রুরা যারা এই ঘটনাটা ঘটিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন করেছে, তারা আসলে সবাই পরাজিত হয়েছে। কে জিতেছে? জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিরা সবাই জিতেছে। আমরা সবাই একতাবদ্ধ হয়েছি। আমরা চাই একটা ভালো নির্বাচন হোক। ভালো নির্বাচন হবার জন্য চ্যালেঞ্জগুলো আছে সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার অ্যাড্রেস করুক, সেটা আমরা চাই। এবং ইকুয়ালি হাদি হত্যার বিচার যেন দ্রুততম সময়ে করা যায় সেটাও আমরা চাই। এই জন্য আমরা দেশবাসীকে আহ্বান করছি, সবাই যার যার জায়গা থেকে চোখ কান খোলা রাখেন, প্রতিবাদ জারি রাখেন। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের রাজনীতি এবং নির্বাচনে পুনর্বাসনের বিরুদ্ধে বাংলাদেশে যেন আগামী নির্বাচনটা সুষ্ঠু হয়, এইটার পক্ষে আমাদের 24 ঘন্টাও পার হওয়ার আগেই যখন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী এবং 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদি আততায়ীর গুলিতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন, তখন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের উপযোগী আছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অবনতি হয়েছে বলে তিনি আশঙ্কা করেন কিনা, তখন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, নির্বাচন নিয়ে শঙ্কা নেই। AM নাসির উদ্দিন বলেছেন যে আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এবং এ সময় তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার প্রসঙ্গ টেনে বলেন যে এ ধরনের ঘটনা তো সবসময় ছিল, আগে আহসানুল্লাহ মাস্টার খুন হননি, তার সঙ্গেও এরকম হয়েছে, কিবরিয়া সাহেব কি খুন হন নাই? ইলেকশন এলে এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এটা নতুন কিছু নয়। তবে তিনি বলেছেন যে মিডিয়া সহ বিভিন্ন মহলে নির্বাচন নিয়ে কিছু আশঙ্কা হয়তো আছে, তবে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই, আমরা সম্পূর্ণ প্রস্তুত, নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে সবাইকে সঙ্গে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে, সবাই মিলে প্রস্তুতি নেই যাতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। মানে
প্রধান নির্বাচন কমিশনার এমন কথা বলছেন বটে যে একজন প্রার্থী যিনি কিনা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের একজন নেতা এবং এবার নির্বাচনে সারা বাংলাদেশ থেকেই 2024 জুলাই আগস্ট আন্দোলনের নেতারা অংশ নেবেন বিভিন্ন দল থেকে, তাদের নিজেদের গড়া দল তো আছেই জাতীয় নাগরিক পার্টি, এছাড়াও নানা এই আন্দোলনের পরিচিত মুখেরা বিভিন্ন দল থেকে নির্বাচনে দাঁড়াবেন। অথচ প্রধান নির্বাচন কমিশনার এর বিপদ বা এর আশঙ্কাটা একেবারেই বুঝতে পারছেন না। এখন এই প্রধান নির্বাচন কমিশনার এটা বলে তারা যে নির্বাচনের জন্য প্রস্তুত, মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ প্রেস সচিব শফিকুল আলম সহ সকলেই যে বারবার বলতে চান যে নির্বাচন হবেই, কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করে দিতে পারবে না, সম্ভবত সেই সুরে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু এই এম নাসির উদ্দিন নভেম্বর মাসে প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন পর থেকে একে কিন্তু সন্দেহ করেন জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা, সন্দেহ করেন হচ্ছে জামায়াতে ইসলামী সহ বিএনপি বিরোধী আর সকল দল। কারণ সার্চ কমিটি গঠনের মাধ্যমে ইউনূস সরকার ক্ষমতায় এসে যখন নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিল, তখন নভেম্বরে এই নির্বাচন কমিশন পুনর্গঠিত হলো আর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এম নাসির উদ্দিনের নামটা আসার পর থেকেই ওই দলগুলোর এই ব্যক্তির ব্যাপারে, মানে বিএনপি ছাড়া বাকি দলগুলোর এই ব্যক্তির ব্যাপারে সন্দেহ এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়, এই দাবিগুলোর প্রধান কারণেই যে এই এম নাসির উদ্দিনের নামটা প্রস্তাব করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপির তরফ থেকে প্রস্তাব এসেছিল। শুধু তাই নয়, এম নাসির উদ্দিন বিএনপি সরকারের আমলে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন, তিনি খনিজ জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। কাজেই খালেদা জিয়ার আমলের সচিব এম নাসির উদ্দিন এইবার প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, কাজেই তার দিকে সন্দেহের তীর এমনিতেই ছিল। এর মধ্যে এমন একটা মন্তব্য এমন স্পর্শকাতর সময়ে করে ফেলার ফলে এখন তার চাকরি নিয়ে আবার টানাটানি সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম তিনি হাদির ওপর গুলির ঘটনায় যে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল শহীদ মিনারে হাদির দল ইনকিলাব মঞ্চ, সেই প্রতিরোধ সমাবেশে গিয়ে নাহিদ ইসলাম বলেছেন যে হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন তারপর তার আর এই দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তিনি বলেন তার অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা সে প্রশ্ন রেখে গেলাম, আমরা আশা করব অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এর আগেও তার এই সাম্প্রতিক সময়েও তার একটা বাদানুবাদ রেষারেষি তৈরি হয়েছিল, যখন জাতীয় নাগরিক পার্টি শাপলা তাদের প্রতীক হিসেবে চাইছিল আর নির্বাচন কমিশন বলছিল যে নির্বাচন কমিশন কোনো যুক্তি দিতে বাধ্য নয় যে কি কারণে তাদেরকে শাপলা দেওয়া যাবে না, কারণ শাপলা দেওয়া যাচ্ছে না কারণ প্রতীকের তালিকায় কোনো শাপলা নাই। এবং জাতীয় নাগরিক পার্টি তখনও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ নয় বলে একটা দলের ইঙ্গিতে কাজ করছেন এমন বলে উল্লেখ করেছিল এবং তখনও তারা বলেছিল যে এই নির্বাচন কমিশনারকে, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারকে সরিয়ে তারা ছাড়বে। তারপর অবশ্য জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি মেনে নিয়েছে, কিন্তু এই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে কিন্তু তারা মে মাসেও একবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল এবং সে সময় এই সিইসি এম নাসির উদ্দিন বেশ কয়েকদিন মবের ভয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে আর ঢোকেননি এবং সে সময় সেটা সংবাদও হয়েছিল। কারণ তখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে তিনি বিএনপির নির্দেশনায় বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট হয়ে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র ইশরাক হোসেনকে এখন মেয়র হিসেবে শপথ পড়িয়ে ফেলবার জন্য উদ্যোগ নিয়েছেন। তো এসব নিয়ে নানা সময়ে এই এম নাসির উদ্দিনের চাকরিটা কিন্তু একরকম একটা সুতোর উপর দুলছিল, বারবারই এই দাবি উঠেছে। এবার জাতীয় নাগরিক পার্টির সঙ্গে গলা মিলিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন যে হাদিকে নিয়ে সিইসি যে মন্তব্য করেছেন যে
এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, সেটার ব্যাখ্যা দিতে হবে সিইসি কে। তিনি বলছেন, আন্দোলন ও বিপ্লবের প্রতীক বিপ্লবীদের মুখপাত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আমাদেরকে আহত করেছে। জাতি তার বক্তব্য মোটেই ভালোভাবে গ্রহণ করেনি। তিনি একটা নিরপেক্ষ জায়গায় বসে আছেন। আমি তাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। যাদের মনে এই বক্তব্য নিয়ে দুঃখ সৃষ্টি করেছেন, দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে স্পর্শকাতর যে জায়গায় আপনি দায়িত্ব পালন করছেন তার জন্য আপনি উপযুক্ত। শুধু জামায়াতের আমির এই কথা বলেছেন তাই নয়, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তিনিও বলেছেন যে এরকম একটা মন্তব্য করবার পর এতটা নিরপেক্ষ একটা জায়গায় থেকে সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য সিইসি উপযুক্ত কিনা সেটা নিয়েই প্রশ্ন তুলতে হবে। ছাত্র শিবিরের নেতা, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের অত্যন্ত প্রিয়ভাজন ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চেয়ে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন ডাকসুর তরফে তার ছাত্র জনতাকে নিয়ে, এবং সেই ঘেরাও কর্মসূচির শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাপ শেষে যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তখন সাদিক কায়েম বলেছেন পুরো ছাত্র জনতার পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করা হচ্ছে এবং তাকে দ্রুত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চেয়ে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি। এই সাদিক কায়েম কিন্তু জামায়াতে ইসলামের তরফে সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং জোর গুঞ্জন আছে যে ঢাকা ৮ মানে ওসমান হাদির যে আসন থেকে নির্বাচন করবার কথা, সেই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এই তরুণ নেতা, যিনি নিজেও 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের একজন সম্মুখ সারির নেতা, সেই সাদিক কায়েম। এখন এই তরুণ নেতাদের বিষয়ে যে বিশেষ নিরাপত্তার উদ্যোগ নেওয়া প্রয়োজন সে কথা কিন্তু শুক্রবারে ওসমান হাদির ওপর হামলা হওয়ার পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়ে দিয়েছেন, এবং এর ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে প্রথমে শনিবার দিনেই বলা হয়েছে যে যে প্রার্থীরাই অস্ত্রের লাইসেন্স চাইবেন তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য তাকেই অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। এবং এখন সরকার ঘোষণা করেছে যে জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই আগস্ট আন্দোলনের যে তরুণ নেতৃত্বরা নির্বাচনে অংশ নিচ্ছেন কিংবা তার বাইরে আছেন তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করবার উদ্যোগ নিয়েছে সরকার। তার মানে তরুণ নেতাদের ভেতরে যে একটা আতঙ্ক কিংবা আশঙ্কা আছে তাদের জীবন নিয়ে, সেটা কিন্তু সরকার সরাসরি স্বীকার করছেন এবং করবেন না কেন? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করবার পর যখন ৩ দলকে ডেকে তাদের সঙ্গে এই গভীর ষড়যন্ত্রের বিষয়টি নিয়ে আলাপ করলেন, বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলেছেন, এই ৩ দলকে তিনি জানিয়েছেন যে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এখন তারা জানতে পারছেন যে ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও কিন্তু সরাসরি টার্গেট কিলিং এর সম্ভাবনা, টার্গেট কিলিং এর আশঙ্কা এবং আতঙ্কের কথা বলছেন, অথচ প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে কোনো অসুবিধা নাই, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র। হাসনাত আব্দুল্লাহ তিনি যখন ওই ইনকিলাব মঞ্চের আয়োজনের প্রতিরোধ সমাবেশে হাদির ওপর হামলার প্রতিবাদে সেই প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিয়েছেন, তিনি তখন বলেছেন যে এই নির্বাচন কমিশনের কাছে আপনার আমার মৃত্যু কেবল একটি সংখ্যা মাত্র। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, তিনিও অথর্ব বলে অভিহিত করেন নির্বাচন কমিশনকে, এবং তিনি বলেন অথর্ব নির্বাচন কমিশন হাদির ওপর গুলির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছে। নির্বাচন কমিশনারদের কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বলেন এমন মেরুদণ্ডহীন বক্তব্যের পরিণতি একদিন তাদের সামনেও আসতে পারে। এই ঘটনাক্রম থেকে মনে হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনারের উপরে যে ক্ষোভ, মানে নির্বাচন কমিশন পুনর্গঠনের যে দাবি, মানে নভেম্বরে নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপির সুপারিশে নিয়োগপ্রাপ্ত হবার পর থেকেই মাঝে মাঝেই উঠেছে। সম্ভবত আরেক দফা প্রধান নির্বাচন কমিশনারকে সরে যেতে হবে এমন একটা দাবি ওঠার
পরিস্থিতি প্রধান নির্বাচন কমিশনার নিজেই তৈরি করেছেন, বিশেষভাবে এমন একটা সময়ে যখন এই দাবিগুলো জোরালো হচ্ছে। মানে এই যে প্রতিরোধ সমাবেশটি অনুষ্ঠিত হলো হাদির উপর হামলার প্রতিবাদে, সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ, সেখানে কিন্তু শপথ নিয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ একথা বললেন যে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের আগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে না নিয়ে এলে যেরকম ভারতীয় আধিপত্যবাদের বিস্তার শেখ হাসিনা সরকার দীর্ঘ অনেক বছর ধরে করে গেছেন, যারাই নির্বাচিত হবেন তাদেরকেই ভারতের ব্ল্যাকমেইলের শিকার হতে হবেন। এমনকি ওখানে এমন প্রশ্নও ওঠে যে ভারতীয় আধিপত্যবাদের একটা হেস্তনেস্ত না করে, এই বিষয়ে একটা সমাধানের দিকে না গিয়ে নির্বাচনের মাধ্যমেও যে সরকার আসবে তারাও আসলে ভারতের দাসত্ব থেকে মুক্ত হতে পারবে কিনা। তার মানে নির্বাচন তো নির্বাচন, এর আগে যেমন বিচার, সংস্কার, এরকম নানা কথা বলা হতো, হাদির এই হত্যা প্রচেষ্টার পর কিন্তু নির্বাচনের আগে আরো নানা প্রসঙ্গ আলোচনায় চলে আসছে। এর মধ্যে সেই আগুনে একরকম ঘি ঢেলেছেন প্রধান নির্বাচন কমিশনার তার এই মন্তব্যের মাধ্যমে যে হাদির উপর হামলার ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয় নাই। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান এবং তিনি বলছেন যে নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই। এবং তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলছেন, প্রতিটি আন্দোলনে প্রমাণ হয়েছে জনগণ ঐক্যবদ্ধ থাকলে বিজয় কেউ আটকে রাখতে পারে না। আমি স্পষ্ট করে বলতে চাই, সব ষড়যন্ত্র মোকাবেলা করে নির্ধারিত সময়েই নির্বাচন হবে। নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনারকে সরিয়ে দেওয়া বা অথর্ব নির্বাচন কমিশন পুনর্গঠন সহ কি কি করা উচিত এ বিষয়ে বিষোদ্গার করেছেন। আপাত দৃষ্টিতে এটি তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার যে একটি রাজনৈতিক স্ট্যান্ড সেটা মনে হলেও একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে ভারতের যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের মনোভাব বাংলাদেশের ব্যাপারে কতটা জঘন্য, কতটা ধ্বংসাত্মক এবং কতটা নির্মম এবং নিষ্ঠুর, সেটি তার সেই বক্তব্যে ফুটে উঠেছে। আমি জনাব নরেন্দ্র মোদীর সেই ভাষণটি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি এবং সেই ভাষণের প্রতিক্রিয়াতে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য শুনেছি। সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে আসাম, সেখানে আসাম এবং ত্রিপুরা, এখানে নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দল বিজেপি, তারা সেখানে অতীতের যে কোনো সময় আসছে ভালো করেছে, অর্থাৎ সেখানে বিজেপির শাসন চালু হয়েছে। কিন্তু স্বাধীন ভারতের রাজনীতিতে সবসময় বাংলা মানে পশ্চিমবঙ্গ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পশ্চিমবঙ্গের কারণে যাকে বলা হয় পুরো রাজনীতি বারবারই উলটপালট হয়েছে। কখনো যাকে বলা হয় রাজনীতিবিদদের দ্বারা, কখনো শিল্প সাহিত্যিক কবিদের দ্বারা, কখনো ব্যবসায়ীদের দ্বারা। পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে। একসময় ডাক্তার বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, এরপরে তারও আগে মাওলানা আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির, এরপরে সর্বশেষ যে রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, এই সমস্ত দিকপাল ছাড়াও শরৎ বসু, তারপর বাংলার বাগ আশুতোষ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, অসংখ্য লোক মানে যারা সর্বভারতীয় রাজনীতিতে এতটা দিকপাল হয়ে আছেন যে তাদের সমপর্যায়ের রাজনীতিবিদ আসলে তৈরি হয়নি। কবি, সাহিত্যিক, সব ক্ষেত্রে মানে আমরা যেমন আমাদের বাংলাদেশে যেমন জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের, ভারতের জাতীয় সঙ্গীত তো রবীন্দ্রনাথের, বাড়ি কোথায়? এই কলকাতাতে। আবার তিনি বিয়ে করেছেন কোথায়? যশোরে, আমাদের এই জায়গাতে। তো ভারতের যারা রাজনীতি করেছেন প্রথম থেকেই তারা বাংলাকে সবসময় ভয় পেয়েছেন। অর্থাৎ বাংলা যখন একত্র থেকে গেছে তার সঙ্গে সঙ্গে বিহার এবং উড়িষ্যা অটোমেটিক চলে এসেছে। আসাম এবং ত্রিপুরা সেখানে বাংলার করদ রাজ্যে পরিণত হয়েছে।
তো এখন একটু ম্যাপের দিকে তাকান তো, যে বাংলাদেশের ভূখণ্ড, তার সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, তারপরে আসাম, উড়িষ্যা, এই যে অঞ্চলটি হাজার হাজার বছর ধরে একত্রে ছিল, এবং এই অঞ্চলটি দিল্লির মানে এখানে যত বেশি ঐক্যবদ্ধ হয়েছে, দিল্লির সিংহাসন তারা নিয়ন্ত্রণ করেছে। সেটা পালদের আমল বলেন, সেনদের আমল বলেন, শশাঙ্কের জমানা বলেন, হর্ষবর্ধনের জমানা বলেন, সব সময়টাতে, এমনকি বাংলা, বিহার, উড়িষ্যা সেই মুর্শিদ কুলি খান থেকে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এই পুরো সময়টি বাংলা থেকে দিল্লি নিয়ন্ত্রিত হয়েছে। এমনকি ভারতে ইংরেজ শাসনের যে বুনিয়াদ কোত্থেকে হয়েছে? এই বাংলা থেকে। তারাই বাংলা, বিহার, উড়িষ্যা নবাবকে পরাজিত করে এই প্রথম কলকাতাতে তাদের রাজধানী স্থাপন করেছে, এবং একেবারে শেষ 1905 সন বা 11 সনের দিকে সেই তারা বঙ্গভঙ্গ করতে বাধ্য হয়েছে। এর কারণ হলো তারা দেখলো যে এই বাংলাই তাদের যাকে বলা হয় মানে পতনের মূল কারণ। মমতা ব্যানার্জি তার বক্তব্যে বলেছিলেন যে এই বাংলা সম্পর্কে ইংরেজদের যে ভয় ছিল, পুরো ইংরেজ জমানাতে তারা মোট 7 লক্ষ কয়েদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারা নির্বাসিত করেছিল, এবং তার টোটাল লিস্ট মমতা ব্যানার্জি সেখান থেকে নিয়ে এসেছে। ভারতবর্ষের অন্য কোনো জায়গা থেকে এর কাছাকাছি, মানে যত লোক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্বাসিত হয়েছিলেন তার 90% বাংলার আর 10% মাত্র পাঞ্জাবের। এই যে বিপ্লবী, এই বিপ্লবীদের কারণে কি হলো, ইংরেজরা বাংলাকে 2 ভাগে বিভক্ত করেছে, আর তারা পাঞ্জাবকে 2 ভাগে বিভক্ত করেছে, পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব। পাকিস্তানে যেমন একটা পাঞ্জাব আছে, আবার ভারতের একটা পাঞ্জাব আছে। ফলে এই দুটো পাঞ্জাব যখন একত্র থেকেছে, তখন তারাও দিল্লিকে ডমিনেট করেছে, কিন্তু বাংলার মতো এতটা করতে পারেনি কখনো। এই জন্য সেই আকবরের জমানাতে, তার আগে সুলতানি জমানাতে, মানে সেই কুতুবউদ্দিন আইবেক থেকে শুরু করে মুঘলদের আসার পূর্ব পর্যন্ত যে জমানাটা, সেই প্রায় 400 বছর, এটিকে সুলতানি জমানা বলা হয়। এই সুলতানি জমানাতেও এই বাংলাকে, মানে দিল্লির যারা প্রভু ছিলেন তারা এই বাংলাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছেন। কখনো তারা 12 ভূঁইয়া বানিয়েছেন, কখনো বাংলা, বিহার, উড়িষ্যা করেছেন, কখনো ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে গেছেন, সব এলোমেলো করে দিয়েছেন। আর সর্বশেষ যেটা যাকে বলা হয় যে ইংরেজরা যেটা করেছে, সেটার উপর কিন্তু ভারত আছে। এখন ভারত কিন্তু বাংলাদেশটা দখল করতে চাচ্ছে না, কেননা ভারত যদি বাংলাদেশ দখল করতে চাইতো 71 সনে কিন্তু তারা সেটা করতে পারতো উইদিন 1 মিনিট। এটা কোনো ব্যাপারই ছিল না। 16 ডিসেম্বরে তারা সেটা করে নিতে পারতো, একীভূত করে নিতে পারতো। টু শব্দ, আমরা যেখানে এখন একজন সার্জিস হাসনাতের ভয়ে সকাল বিকাল ফিট পড়ছি, আমরা এখন যেখানে জামাতের বা শিবিরের একজন লোক ধমক দিলে আমাদের কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, আমরা হা করে থাকছি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার প্রেস সেক্রেটারি যদি আমাদের দিকে একটু হালকা করে চোখ মারে, জাস্ট একটা চোখ টিপ মারে, আমাদের জীবনে কিয়ামত ঘটে যাবে। এই হলো আমাদের সাহস শক্তি। এই একই অবস্থা আমরা শেখ হাসিনার জমানাতে আমরা তাকে ভয় পেয়েছি, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ভয় পেয়ে আমরা রীতিমতো একেবারে টয়লেট করে দিয়েছি। তার আগে আমরা হাওয়া ভবনকে ভয় পেয়েছি, হাওয়া ভবনের আগে আমরা সেই শেখ হাসিনাকে ভয় পেয়েছি, শেখ হাসিনার আগে আমরা এরশাদকে ভয় পেয়েছি, এরশাদের আগে, মানে আমরা ভয় পাইনি কাকে বলেন তো? ওই সিংহাসনে যে বসেছে তাদের কাকে আমরা ভয় পাইনি? আমরা খালি আল্লাহকে ভয় পাইনি, আর নিজেকে ভয় পাইনি, নিজের বিবেককে ভয় পাইনি। এছাড়া পৃথিবীর সবাইকে আমরা ভয় পেয়েছি। আমরা পর্তুগিজদেরকে ভয় পেয়েছি, আমরা মানে ফ্রান্সকে ভয় পেয়েছি, ওলন্দাজদের ভয় পেয়েছি, আফগানিস্তানে যারা আসছে তাদেরকে ভয় পেয়েছি, ভারতের গুজরাট থেকে যারা আসছে তাদেরকে ভয় পেয়েছি, তুরস্ক তার্কি থেকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার এসেছেন তাকে ভয় পেয়েছি। কাকে ভয় না পেয়েছি? কিন্তু যে জিনিসটি হলো সেটা হলো সেই দিক থেকে 1971 সালে ভারতের যে বাহিনী, তাকে আমাদের ভয় না পাওয়ার কোনো রিজন ছিল না। দেয়ার ইজ নো রিজন। আমরা সেই 71 সনের শীতে আমাদের সাহস বাড়ার কথা না, এখন আমাদের তো অনেক সাহস এখন বেড়ে গেছে, এখন প্রযুক্তি আছে, ওটা আছে, আমরা ক্যান্টনমেন্ট মানে পুড়িয়ে দিতে চাচ্ছি, দখল করতে চাচ্ছি। এই সাহসের মধ্যে
যার যার অবস্থান থেকে আমরা কিভাবে আমাদের হাত পা কাঁপছে, ঠ্যাং কাঁপছে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যারা এই মুহূর্তে যত বেশি গলা কাঁপাচ্ছে, বড় কথা বলছে, তাদের ঠ্যাং বা পা তত বেশি থরথর করে কাঁপছে। তো এই কম্পনটি কি পর্যায়ে ছিল 1971 সনে, ওটা যারা 71 সনে ছিলেন তারা বুঝতে পারবেন। আমরা গ্রামে ছিলাম, তো ওই সময়টাতে গ্রামের মানুষের যে কি পরিমাণ ভয় ছিল, আপনি এগুলো বললে হাসতে হাসতে আপনারা মরে যাবেন। অনেকে ধরুন পাট খেতে বসে পায়খানা করছে, হঠাৎ করে খবর এলো মিলিটারি আসছে। মিলিটারি আসছে এই কথা শুনে সে যে কি করতেছিল এটা ভুলে গিয়ে সে যে দৌড় দিছে, দৌড় দেওয়ার সময় না আছে গামছা, না আছে কাপড়, ক্ষেত থেকে বের হওয়ার পর বুড়ার সারা শরীরে দেখা গেল পায়খানা লেগে আছে। এইরকম ঘটনা। অথচ মিলিটারি তখন ফরিদপুর জেলাতেই আসেনি, ফরিদপুর জেলার কোথাও মিলিটারি ক্যাম্প ছিল না। আর সদরপুরে আমি যে গ্রাম, সেই গ্রামে মিলিটারির ভয়ে এই ঘটনাগুলো ঘটেছে। অনেক মহিলার কি বলবো, আল্লাহ মাফ করে থাক, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, প্রেগন্যান্ট যারা ছিলেন কি যে হয়ে গেছে আপনি বলতে পারবেন না। এই যখন বাঙালি পালাতে গেছে, ধরেন আমাদের বাড়ি, আমাদের বাড়ি থেকে পাশের বাড়ি ছিল এক রাজাকারের, মোল্লা বাড়ি। এখন আমাদের বাড়ি থেকে এই মোল্লা বাড়ি সব মহিলারা গিয়ে পালালো, 400-500 মহিলা। বলেন তো এটা কোনো বুদ্ধিমানের কাজ? যে আলাদা আলাদা বিভিন্ন জায়গাতে পালালে সেটা আলাদা হতো। এক মোল্লা বাড়িতে গিয়ে এই মানে 2 দিন 3 দিন পর পরে মিলিটারি আসবে, পুরুষেরা যেত সব ক্ষেত খামারে, আর মহিলারা গিয়ে ওই মোল্লা বাড়িতে গিয়ে পালাতো। এই হলো বাস্তবতা, বাঙালির সাহস। তো সেই সাহসটি 71 সনে যদি এই অবস্থা থাকে, আর এখন যদি এই অবস্থা থাকে, তাহলে বোঝার চেষ্টা করুন যে 71 সনে দিল্লি যদি চাইতো কি করতে পারতো, কিন্তু কেন করেনি? করেনি এই কারণে যে এই বাংলা, বিহার, উড়িষ্যার আবার এক হয়ে যাবে এবং এক হয়ে দিল্লি দখল করে ফেলবে, রাজনৈতিকভাবে দিল্লি দখল করে ফেলবে। এখন যেভাবে ধরুন একছত্রভাবে শিবাজি, ওই যে দিল্লিতে মানে বলে না যে শিবাজি রাও, সেই শিবাজি, তো সেই শিবাজির যারা বংশধর, মতাদর্শের সৈনিক, এরাই কিন্তু সেই সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতের মুক্তিযুদ্ধের সময় বল্লভভাই প্যাটেলের শিষ্যই কিন্তু নরেন্দ্র মোদী। মানে এই গুজরাট কেন্দ্রিক যে আধিপত্য, এই আমরা 47 সন থেকে দেখেছি, এর আগ পর্যন্ত পুরোটাই ছিল কিন্তু কলকাতা কেন্দ্রিক। পুরো সময়টা হাজার হাজার বছর ধরে কলকাতা কেন্দ্রিক ছিল। আর এর বাইরে দিল্লিতে যারা দেখতেন তারা ওই বিদেশ থেকে আসতেন, আর তারা মানে আশেপাশে যে মধ্যপ্রদেশ আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং এই যে রাজস্থান, সেই রাজস্থানের যারা রাজপুরুষ, রাজনীতিবিদ, তাদেরকে নিজেদের কবজায় রাখতেন। এর বাইরে কোনো রাজনীতি ছিল না, সেখানে কোনো রাজনীতি ছিল না। বাংলা সবসময় স্বাধীন, এখান থেকে টাকা যেত, এখানে তাদের বারবার যুদ্ধ করতে হতো। তো 71 সনে তাদের যে ভয় ছিল যে বাংলা যে কোনো সময় ঐক্যবদ্ধ হয়ে দিল্লি দখল করতে পারে, এবং সেই ভয়টি এই জমানাতে এসে মারাত্মক আকার ধারণ করেছে। এর কারণ হলো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যে শক্তি, তার যে জনপ্রিয়তা, তার যে সাহস, গত 100 বছরে পশ্চিমবঙ্গে কোনো রাজনীতিবিদ এতটা বাঙালিকে সিমেন্টেড করতে পারেনি। 2 নম্বর হলো যে এই বাংলাদেশের এই ভূখণ্ডটি এখন এই মুহূর্তে ধনের সম্পদ পরিপূর্ণ হয়ে এমন একটা ভার্নারেবল অবস্থায় চলে গেছে, এটাও অতীতে গত 100 বছর আপনি কখনো দেখবেন না। অর্থাৎ এটাকে হুমায়ুন যেটা বলেছিলেন দোজখপুর জান্নাত, মানে এখানে এখন আজকের দিনে হাজারো সমস্যা আছে, কিন্তু তারপরও এখানে যে সম্ভাবনাগুলো আছে, মাটির নিচে, আকাশে এবং মাটির উপরে, পশু পাখি, কীট পতঙ্গ এবং মানুষ, এদের মধ্যে সম্মিলিত যে প্রাকৃতিক রিসোর্স রয়েছে, আমেরিকার জিহ্বা বের হয়ে আছে এই রিসোর্সগুলো, সম্পদগুলো নেওয়ার জন্য। ভারতের জিহ্বা বের হয়ে আছে, তারপর ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে এমনকি সৌদি আরব, এমনকি তুরস্ক, তারা সবাই এই বাংলার উপরে কর্তৃত্ব দেখাতে চাচ্ছে। তো সেই অবস্থাতে যদি এই যে আমাদের বাংলাদেশে যারা এখন 7 সিস্টার্স দখল করতে হুমকি দিচ্ছেন, এটা আপনার কাছে যত হাস্যকর মনে হতে পারে, নরেন্দ্র মোদীর কাছে এটা হাস্যকর নয়। তিনি এটা খুব সিরিয়াসলি নিয়েছেন। এমনকি দিল্লির যারা
কর্তা ব্যক্তি রয়েছেন, কংগ্রেসে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, শশী থারুরের মতো যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, তারা সরাসরি হাসনাতের নাম উচ্চারণ করে, মেনশন করে, বা উসমান হাদির নাম মেনশন করে এখন তারা বক্তব্য দিচ্ছেন, যেটা এই শশী থারুরদের নাক এত উঁচু, তারা তো শেখ হাসিনার নাম উচ্চারণ করতে চায় না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে চায় না, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম শশী থারুর কোনোদিন উচ্চারণ করেছেন, যেখানে তারেক রহমান সাহেবের নামই জানেন কিনা সন্দেহ, এরকম একটা ভাবসাব তারা দেখান। তো সেখানে কতটা দায় ঠেকলে তারা হাসনাত, সার্জিস কিংবা মানে সেই যে পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার, এদের নাম নিচ্ছেন, ইউনূসের নাম নিচ্ছেন, ঘন ঘন ইউনূসের নাম নিচ্ছেন, ইট মিনস তারা ভয় পাচ্ছেন। এবং সেই ভয়টাকে জয় করার জন্য বিজেপি এখন আসামের মতো, বিহার না ঠিক আসামের মতো, ত্রিপুরার মতো তারা সেখানে মমতা ব্যানার্জিকে পরাজিত করে বিজেপির শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এবং লোভ দেখাচ্ছেন যে আমাদেরকে বিজয়ী করো, দিল্লিতে আমরা যেভাবে কেন্দ্রীয় শাসন চালাচ্ছি তোমাদের এখানে যদি চালাতে পারি তাহলে তোমাদের উন্নয়ন ত্রিপুরার মতো হবে, আসামের মতো হবে। দেখো গত অল্প দিনের মধ্যে সেখানে কিভাবে পাল্টে দিয়েছে এবং এখন পুরো পশ্চিমবঙ্গ রিফিউজি ক্যাম্পে পরিণত হয়েছে, বাংলাদেশ থেকে লোকজন আসছে এবং রিফিউজিরা সব কিছু নিয়ন্ত্রণ করছে এবং আগামী দিনে এই রিফিউজিরাই পশ্চিমবঙ্গ দখল করে ফেলবে। এই হলো তার বক্তব্য। তাহলে বোঝার চেষ্টা করুন যে বাংলা নিয়ে তাদের অ্যালার্জিটা কোন পর্যায়ে।